রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প পিসিমা, লিখেছেন বাণী বসু। ব্রাহ্মণ ভোজন গতকাল হয়ে গেছে। এলাহি আয়োজন, লোকজনও প্রচুর। আজ নিয়ম ভঙ্গ, নয় নয় করেও 250-এর কাছে লোক হয়ে গেল। বাড়িবর্গে নিজেদের গোষ্ঠীই তো 50-এর ওপরে, তার উপর এতগুলি কুটুম, পাড়ার লোকও আছে। অনিশ বলল, ওদের মাছ ভাত না খাওয়ালে বাবার তো মান থাকতই না, আমাদেরও না। করেছে অনেক। দীপিকা বা দীপু বলল 100 বার। বাবা অদর হয়ে পড়েছিল, তোমরা ছেলেরা তো কোন কালে ভেগে গেছো। পাড়ার এইসব কেষ্টা বিষ্টু গনু ভোঁদর এরা না থাকলে বাবার ডাক্তার বুদ্ধিটুকু সময় অসময়ে হতো কিনা সন্দেহ। পিসিমা মেয়ে মানুষ বই তো নয়। কথার মাঝখানটা অনিশের খট করে লেগেছিল। দীপুটা চিরকালের অপ্রিয়বাদিনী। সে তো স্বীকারই করেছে সে করেনি, তার করার অবস্থা ছিল না। কর্মস্থল যদি কারুর হোশিয়ারপুর পাঞ্জাব হয়, তাহলে বাবার দেখাশোনার জন্যে শ্রীরামপুর ঋষিবঙ্কিম সরণি ঘড়ি ঘড়ি দৌড়ে আসা নিশ্চয়ই সম্ভব নয়। বরঞ্চ যারা অপেক্ষাকৃত কাছে পিঠে থাকে তাদেরই উচিত ছিল নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নেওয়া এই ব্যাপারে। দীপিকার টিপ্পণীর উত্তর অবশ্য দিল অনিশের বউ, দীপিকার বৌদি। কুমিল্লার মেয়ে, তার কথার বাঁধনই আলাদা। বলল, তা দিদি, তোমার বরদা তো সংসারের সবার সুসারের কথা ভেবে ভেবেই কোনকালেই গেছেন, কিন্তু মেয়েরাও তো আজকাল সম্পত্তির ভাগ পাচ্ছে। দেখাশোনার বেলা বুঝি শুধুই ছেলে। দীপিকা মুখ শুকনো করে জবাব দিল, তোমার যদি আমার ছেলের মতো একটি গুণধর থাকতো তাহলেই একমাত্র বুঝতে বৌদি, আসানসোল থেকে শ্রীরামপুর জঘন্টারি রাস্তা হোক, ঘন ঘন বাপের বাড়ি আসার ভাগ্যে আমার নয় কেন। অতীশের বউ শুক্লা আমোদে মানুষ, ঝগড়াঝাঁটি মন কষাকষি পছন্দ করে না। সে হেসে উঠে বলল, এসে অবধি দেখছি দিদি তুমি সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধরার মতো বুবুলরামকে ধরেছ। কেন, কি করেছে সে? কি আর করবে ভাই, কিছুই করেনি। শুধু প্রতিদিনকার রুটিনটা ওর রক্তাক্ষরে লেখা। আজ ভুরুর ওপর ট্যাংরা মাছের কাঁটা, কাল কুচকিতে ডিউস বল, পরশু হাত বঁটির ওপর পড়ে দেগঙ্গা নেগঙ্গা। এদিকে পাড়া থেকে, ওদিকে স্কুল থেকে, নালিশের পর নালিশ। যাই হোক না, প্রতি বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠেছে, তাই অত শয়তানির পরও স্কুল থেকে তাড়িয়ে দেয়নি। পুত্রগর্ভে এই সময় দীপুর মুখ চকচক করতে থাকে। এত দুষ্টু বুবুলরাম, কই দেখলে তো মনে হয় না। কথাটা অন্য খাতে বওয়াতে পেরে দীপু বেশ খুশি হয়ে গিয়েছিল। সে তো দাদার সঙ্গে ঝগড়া করতে চায়নি। মাঝে মাঝে একটু কুটুস কামড় দিতে তার ভালো লাগে। সে বললে, দুষ্টু মানে? বলছি না শয়তান, শয়তান। তার ওপরে বালির বস্তায় ঘুষি মারছে দুবেলা। আমাকে উবু করে বসিয়ে মাথার ওপর দিয়ে সাঁ করে বেরিয়ে যাবে, নাকি ক্যারাটে শেখা হচ্ছে। আর ক্লাবটিতে হয়েছে সোনায় সোহাগা। দীপুর বোন অনিতা বা অনু দিদির পুত্রগর্ভে গর্বিত বোধ করছিল। সাধারণত বনে বনে এইসব ব্যাপারে একটা সহমর্মিতা থাকে। সে বলে উঠল, মেজ বৌদি, তুমি শোনোনি? বুবুল অল বেঙ্গল যোগকুমার হয়েছে গত বছর, যোগাসনে চ্যাম্পিয়ন। কি শক্ত শক্ত আসন করে, তোমার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সার্কাসের প্লাস্টিক বডিকেও হার মানায়। শুক্লা চোখ কপালে তুলে বলে, বলো কি অনু, ওইটুকু ছেলের অত গুণ? বুঝতে পারিনি তো, আমরা জানতাম শুধু লেখাপড়াতেই ভালো।
মহিলাদের আড্ডা যথারীতি ছেলেদের গুণগানে পৌঁছেছে দেখে অনি সেই সময় বিরক্ত হয়ে ঘর ত্যাগ করছিল। অতি শেষে বলল, দাদা তুমি এখানে করছো কি? বাবার বস দাস সাহেব অফিসের আরও কয়েকজনকে নিয়ে এসে সেই কখন থেকে বসে আছেন। দাস সাহেবকে মনে আছে তো? দাস সাহেবকে মনে থাকবে না? কী যে তুমি বলো রন্টু, উনি তো আমাকে গাইড করেছেন অল্প বয়সে। ওর কথাতেই তো আমি কম্পিটিটিভ পরীক্ষার দিকে যাই। ডাকবে তো আমাকে। লম্বা কোঁচাটা সামলাতে সামলাতে ন্যাড়া মাথায় সন্ন্যাসী সন্ন্যাসী চেহারার দুই ভাই অবিলম্বে শশব্যস্তে বেরিয়ে গেল। ছোট বোন ঈশিতা বা ইতুর সঙ্গে দালানেই ঠোকাঠুকি হয়ে গেল দাদাদের। সিঁড়ি দিয়ে উঠেই দোতলার বড় হলঘর, নিমন্ত্রিতরা সেখানেই বসেছেন। ইতু তাদেরই আপ্যায়ন করছিল। দাদাদের সঙ্গে দেখা হতে হাত মুখ নেড়ে বলল, এই যে গৌরনীতা ইউরোপে জগাই মাথায়, কোথায় যাওয়া হচ্ছে দুজনের হন্তদন্ত হয়ে? ফার্স্ট ব্যাচ বসাতে হবে, সে খেয়াল আছে? অতীশ বলল, তুই তো এক্সপার্ট, জানা দীপু অনু বৌদি এদেরও ডেকে নিয়ে যা। শুক্লাটাকে ডাকিস না, উল্টোপাল্টা করবে। উল্টোপাল্টা করবে না নিজের বউকে আড়াল করছো বাবা? ই তো ভ্রুভঙ্গি করল। যা যা, ইয়ার্কি মারিস না, নিয়ে গিয়ে একবার মজাটা দেখ না। মাসিকে কেমন মামি বলে, কাকাকে দাদা, উদরপিণ্ডে বুধর ঘরে চাপালে মজাটা নিজেই টের পাবি। অতীশ আর দাঁড়ালো না। দাদা এগিয়ে গেছে, সেও কোঁচাটা হাতে তুলে সিঁড়ির দিকে এগোলো। দাস সাহেবরা অনেকক্ষণ এসে বসে আছেন। বাড়ির বড় ছেলে অনিশ যখন ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে বিএসসি পাশ করল, তখনই দাস সাহেবই তার রাশভারী গাড়ি চড়ে এক বাক্স কেক নিয়ে থিয়েটার রোড থেকে শ্রীরামপুর এই সারাটা পথ উজিয়ে এসেছিলেন। গমগমে গলায় পুরনো বাড়ির অলিগলি ভরে দিয়ে বলেছিলেন, দেখবেন রাখহরিবাবু, ছেলেকে যেন আবার এমএসসিতে ভর্তি করবেন না, কম্পিটিটিভ পরীক্ষায় বসান। সে কি, অত ভালো রেজাল্ট করলো ছেলেটা, পড়াবো না? কেন, কেরানিগিরি করতে না 275 টাকার মাস্টারি করতে? অনিস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষায় বসবে, এই আমার হুকুম। এমএসসিটি ভুলে যাও। বাঙালির ছেলে অল ইন্ডিয়া কম্পিটিশনে ক্রমশ পিছিয়ে পড়ছে রাখহরিবাবু। মাদ্রাজি, ইউপি, এমনকি বিহার থেকে পর্যন্ত সব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছে। আর এই বইয়ের পোকা বঙ্গ সন্তান সব ফ্যারাডে আর এডিশনের ভূত মাথায় পুরে দিন আনছে দিন খাচ্ছে। অনিশ যে সময় আইপিএস হয়েছিল, সেই সময় মধ্যবিত্ত পরিবারের ছেলে সত্যিই এ লাইনে চিন্তা করতো না। মধ্যবিত্ত বাবা তো নয়ই। অশীতিপর দাস সাহেবকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে করতে অনিশের সেই কথাই মনে হচ্ছিল। থাক থাক, দীর্ঘায়ু হও বাবা। দাঁত পড়ে চুল খুইয়ে এককালের সাহেব মানুষটি এখন খুব ঘরোয়া বাঙালি বৃদ্ধ হয়ে গেছেন। ঝুলন্ত মুখগহ্বরে সবসময় যেন কি চিবোচ্ছেন। হাতে লাঠি, ধবধবে ধুতি পাঞ্জাবির ভিতরে কোনো মানুষের শরীর আছে কি না সন্দেহ হয়। তোমাদের পিতৃদেব সেন্ট সৎ মানুষ, সৎ নাগরিক ছিলেন বাবা। কর্তব্যপরায়ণ, স্বার্থশূন্য, পরহিতৈষী। স্ত্রী বিয়োগের পরও তাকে 10-10টা বছর এইভাবে বেঁচে থাকতে হলো কেন জানি না। সবই মঙ্গলময়ের ইচ্ছা। অনিশের শ্বশুরমশাই উপস্থিত ছিলেন। বললেন, আমার বেয়ান রত্নগর্ভা ছিলেন রাধামোহনবাবু। ছেলে মেয়ে সবকটিই তো তার দয়ার সংসারে সুপ্রতিষ্ঠিত। তিনি যেখানে যেমন রেখেছেন সেখানেই থাকতে বাধ্য তো সব। যথা নিযুক্ত হস্মি তথা করমি। তবে দেখাশোনা সব বাবাজিরা পালা করেই করত। তার উপরে সবার মাথায় ছিলেন আমার আরেক বেয়ান, এদের পিসিমা। দাদাকে দুহাতে আগলে রেখেছিলেন,
এদের গর্ভধারিণীর অভাব জানতে দেননি। যাওয়া আসা একরকম নিত্যই করতুম কি না, পানটি ছেঁচা, সময়ের ফলের রস, চা, শরবত, বেলের মোরব্বা, ইসবগুল একেবারে তেরে কেটে ধা, তালে বাঁধা, তাল কাটার কোনো উপায় নেই। তাই নাকি, তাই নাকি? দাস সাহেবের সচল মুখ আরও সচল হয়ে উঠল। তাহলে তো রাখহরিবাবুর অশেষ পুণ্য। আমি তো একটিমাত্র কন্যার কানাডায় বিয়ে দিয়ে মনে মনে দিন গুনি দাদা। গৃহিণী তিরোধান যেন সইতে না হয়। জপের মালার মতো জপি দিনরাত। আহা, উইডওয়ারের দুঃখে শেয়াল কুকুরও কাঁদে, জানেন দাদা? তা সেই পুণ্যবতী ভগ্নীটি আমার কই? তাকে দর্শন করে চক্ষু সার্থক করি একবার। দাস সাহেবের সামান্য ভীমরতি হয়েছে, সেটা অতীশ অনীশ দুই ভাই বেশ বুঝতে পারছিল। কিন্তু নখদন্তহীন এই ব্যাঘ্রই যে একদিন দোর্দণ্ড প্রতাপ এবং এ বাড়ির গার্জেন এঞ্জেল ছিলেন স্মরণ করে অনীশ বলল, রন্টু, পিসিমাকে একবার আনো। শ্রাদ্ধের দিন এসেছিলেন দাস সাহেব তার পুরনো মরিস মাইনরে চেপে, কিন্তু সেদিন এরা ভাইয়েরা সবাই কাজে ব্যস্ত ছিল। ষোড়শোপচার শ্রাদ্ধ, একেবারে শাস্ত্রবিধি সম্মত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরোহিত, তিনি কোনো কাজে এক বিন্দু আপোষ সইবেন না। কাজে কাজেই সেদিন এত কথাবার্তা আপ্যায়নের সুযোগ ছিল না। কীর্তন শুনে পেলা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের কাছে মিনিট 10 বসে লিমকা আর রাজভোগ খেয়ে ফিরে গিয়েছিলেন বৃদ্ধ, আর সবাইয়ের মতো। অতীশ পিসিমাকে দোতলায় মেয়েদের ঘর থেকে সিঁড়ি নামিয়ে বড় দালান পেরিয়ে আনতে আনতে গলদঘর্ম হয়ে যাচ্ছিল। এর চেয়ে যদি দাদা সাহেব তার বউ শুক্লাকে আনতে বলতেন, কাজটা আরও সহজ এবং মনোজ্ঞ হতো। শুক্লা সপ্রতিভ, পরিহাসপটু, সুস্ত্রী, সুস্ত্রী কেন, রীতিমতো সুন্দরী। আজ 12 দিন পর নোক টোক পালিশ করে, চুলে শ্যাম্পু দিয়ে, সিঁদুর টিপ পরে, নতুন গোল্ডেন সিল্ক ট্যাঙ্গাইল পরে দেখাচ্ছে। দারুণ! টকটক করে আসতো, টুকটুক করে কথা বলতো, কিন্তু এই পিসিমাকে নিয়ে যেতে তার দম বেরিয়ে যাচ্ছে। একেই তো 73-এর ওপর বয়স হয়েছে, মাথাটি সাদা কালো কদম ফুল, 12 হাত কাঁকুরের 13 হাত বিচির মতো এক পেল্লাই সাইজের মার খড়খড়ে থান পরিয়েছে ভাইজি আর ভাইপো বউয়েরা মিলে। পায়ে বাত। দাদাটি গত হবার পরই পিসিমা যেন হঠাৎ করে 80 পেরিয়ে পড়েছেন। জড়ভরত, পুঁটলির মতো, চোখ চলে না, পা চলে না। অতীশ বিরক্ত হয়ে বলল, তোমার কি কুশ পা নাকি গো পিসিমা? এত ফ্যাশনের কাপড়ই বা তোমাকে পরালো কে? এই যে কুইন এলিজাবেথের গাউনের মতো চারদিক থেকে ফুলে রয়েছে, যাচ্চলে। পিসিমার দাঁতগুলি এই বয়সেও গুটি কয়েক কষের দাঁত ছাড়া মোটামুটি আছে। বললেন, আমি কি আর পারি ধন, মানিক আমার? এখন তোমরাই আমার হাত পা, তোমরা আমার চোখ। যদি নিয়ে যেতে পারো তো গেলুম, নয়তো এখানেই বসলুম। অতীশ বলল, ভালো জ্বালা, থামা দিলে কেন? দাস সাহেব তোমাকে দেখতে চাচ্ছেন যে। শেষ প্যাচ শুদ্ধ বাড়ির ভাই বোন বউ জামাই লোকজনকে নিয়ে। পিসিমা তখনও দাঁড়িয়ে থাকতে চাইছেন দেখে অনিশের বউ প্রতিমা জোর দিয়ে বলল, তা হয় না পিসিমা, আপনি এবারে গিয়ে একটু শুয়ে পড়ুন। পিসিমা বললেন, তুই মা পূর্ববঙ্গের মেয়ে হয়ে দুপুরে শোয়ার কথা মুখে আনিস কি করে? আমার শুতে লাগবে না। খেলেনও তো না কিছু। বাহ, দুটো পুরুষ্টু কলা, হাতাভর চিড়ে ভিজে সন্দেশ। ভেসে যায় রে, ভেসে যায়। 73 পার হয়ে 74-এ পড়লুম। একবেলা দুটিখানি যা হোক হলেই এ শরীর চলতে থাকে ঠিক।
এখন তো আর শরীরের জোরে চলি না, ধন মনের জোরে চলি। ছোট একটি মোড়া টেনে গুটিসুটি বসলেন পিসিমা একধারে। শোল পোড়া একটু মুখে দাও মা। শুক্লা মেজো বৌমা, ফেলে দিসনি, ভাতের মধ্যে করে একটু গিলে নে মা, দশহারার দিন যেমন কলা গেল। অনিশ বলল, এসব পুরনো আচার বিচার আর নেই পিসিমা, যেটুকু আছে উঠিয়ে দাও। শুক্লা অতীশকে বলল, দশহারার দিনে কলা গেলা কি গো? ওসব কলা গেলা ফেলা আমি কি জানি, অতীশ বলল। দীপিকা উল্টো দিকে বসে বলেছিল, কেন তোর মনে নেই মেজদা, দশহারার দিনে কলার মধ্যে উচ্ছে পুড়ে মা আমাদের গিলিয়ে খাওয়াতো, খুব নাকি ভালো প্রতিষেধক। সত্যি আমাদের কিন্তু রোগভোগগুলো কম হতো। হপ্তায় 2 দিন চিরেতা, 2 দিন কালমেঘ, সেসব দিন গেছে। হাত পা ছোড়াছুড়ি, কান্নাকাটি, বাবা। 3টে নাগাদ মোটের ওপর বাড়ি খালি হয়ে গেল। আত্মীয় কুটুমরা সব একে একে বিদায় নিলেন। রবিবার বলেই নিমন্ত্রিতরা সবাই এসেছিলেন। অনেক দিন পর সবার সঙ্গে দেখা, খবরাখবর নিতেই সময় চলে যায়। বৃদ্ধেরা সব একে একে যাচ্ছেন, একে একে নিভিছে দেউটি। সে কথা বলা বলি করতে করতে চলে গেলেন সব। ছেলেপিলেরা কেউ এখনও ডেকোরেটরের চেয়ার নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে, কেউ ঘুমে ঢুলে পড়ছে। অনু এসে বলল, তোর ছেলেকে আমি সামলাতে পারলুম না রে দিদি, হেরে গেলুম। বুবুল একাই 3/4 চেয়ার তুলে দিল। ডেকোরেটরের লোকগুলো বেকার বসে বসে বিড়ি খাচ্ছে আর দাঁত বার করে হাসছে। চেয়ার সারা হয়েছে, এবার টেবিল তুলছে, মানে সেই লম্বা মতন কাঠগুলো আর কি। দীপু পান চিবোতে চিবোতে অলস গলায় বলল, কেন দাদা মিস্তা কি করছে? দাদা মিস্তা কি এতল্লাটে আছে নাকি? দাদা তো শ্বশুরকে স্টেশনে পৌঁছে দিতে গেল, মেজদাও। শুক্লা বলল, এই মেজদি, আমি আছি কিন্তু এখানে, বেফাঁস কিছু বলে ফেলো না বাবা। অনু মুখ ঘুরিয়ে তাকালো। ইতু হাসছে, বলল, আমরা 3 বোনে যা বলি মুখের সামনেই বলি, আড়ালে বলি না মেজ বৌদি। শুক্লা হেসে বলল, আমরা কিন্তু বুবুলরামকে নিয়ে আরম্ভ করেছিলাম। দীপু বলল, হ্যাঁ হ্যাঁ, সে চেয়ার টেবিল তুলছে তো, ঠিক আছে তুলতে দাও, সে ভবিষ্যতে যা হবে তার মহড়া আগে থেকেই শুরু হয়ে যাওয়া ভালো। অনু বলল, তোর ছেলে কি ডেকোরেটর হবে না ক্যাটারার হবে রে? দীপু বলল, 4র্থ শ্রেণীর কর্মচারী হবে ভাই, ওর দ্বারাই আর কিছু হবে না। শুক্লা বলল, বাপ রে, ক্লাসে প্রতিবার ফার্স্ট হয়ে ওঠা ছেলেকে নিয়ে তুমি এত ভাবছ। দীপু বলল, ক্লাস 4 স্টাফের মধ্যে IQ কম আছে বলে মনে করো নাকি? এক একজন আছে ঠিকমতো গাইডেন্স দিলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তারের ভাত মারতে পারত। আসলে প্রবৃত্তি বৌদি, প্রবৃত্তি। এঁটো পাত তুলতে যার প্রবৃত্তি, সে ভবিষ্যতে এঁটো পাতই তুলবে। কেন, এতগুলো ছেলে মেয়ে তো রয়েছে, দাদারাই না হয় বড় হয়ে গেছে, কিন্তু তোমার কিষাণ, অনু, শাম্পি, মাম্পি, কেউ আর শূন্য চেয়ার এঁটো টেবিল তুলছে, এঁটো পাত তুলছে? ইতু বলল, আমার ছেলের অ্যাক্টিভিটি বাদ দিলি কেন দিদি? দেখ ও কিসের রিহার্সাল দিচ্ছে। ইতুর ছেলের বয়স 7.5 মাস। সে এখন সবে ঘুম ভেঙে উঠে বড় কর্ম করে মুখটা ভেবলে ছিল। ইতু হেসে গড়িয়ে পড়ে বলল, দেখ, তোর ফর্মুলা অনুসারে আমার ছেলেটা সারা জীবন এই করবে। দীপু হাত বাড়িয়ে বোনের পিঠে একটা কিল বসালো। শুক্লার হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বলল, বাবা, ইতুটা পারেও। দেখি তোমাদের দাদারা আর দিদিভাই কোথায় গেল? ইতু চেঁচিয়ে বলল, দাদার সঙ্গে রা, আর দিদিভাইটা যে মেজ বৌদি, তুই কাকে খুঁজতে যাচ্ছিস আমরা সবাই জানি। সকলে হাসতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর
শুক্লা সত্যিই 4 জনকে ধরে নিয়ে এলো। অনুর বর আজ আসতেই পারেনি। দীপুর বর শ্রাদ্ধানুষ্ঠান দেখে আসানসোল ফিরে গেছে। একমাত্র ইতুর বর বাড়ির ছোট জামাই জামাইদের মধ্যে উপস্থিত ছিল। অতি শেষে কোঁচা গুটিয়ে সবার মাঝখানে জমিয়ে বসে বলল, বলো এবার তোমরা কে কি বলবে বলো। অনেকক্ষণ ধরে আমাকে খোঁজাখুঁজি হচ্ছে শুনছি। দীপু বলল, খুঁজছিল আসলে শুক্লা, কিন্তু তুই যখন এসেই গেছিস তখন ধর আমরাও তোকে খুঁজছিলুম। কদিন পর ভাই বোনেরা মিললুম বলতো। কথায় বলে রাজায় রাজায় দেখা হয়, বনে বনে হয় না। আমাদের শুধু বনে বনে নয়, ভাই বোনেও দেখা হয় না রে। অনিশ বলল, তা বাচ্চাগুলো সব কে কোথায়? দীপুর ছেলে তো দেখলাম ইসমাইলের সঙ্গে জোর তর্ক জুড়েছে। ইসমাইল বলেছে ওদের গ্রামে কে নাকি এক খুনখুনে বুড়ো আছে, 273 বছর বয়স। দীপুর ছেলে বলছে তা হতেই পারে না, গিনেস বুকে নাকি ও কোন রাশিয়ান না চীনে বুড়োর নাম দেখেছে। অনু বলল, সত্যি বুড়ো হওয়ার কি কষ্ট না? বাবার কত হয়েছিল গো? দীপু বলল, 83। কানে শোনেন না, চোখে দেখেন না, দাঁত নেই, যে পছন্দের জিনিস খাবেন। অনিশ বলল, কেন, বাবার তো বাঁধানো দাঁত ছিল। প্রতিমা বলল, থাকলে কি হবে, বাবা তো সেটা নিয়মিত ব্যবহারই করলেন না। একটু লাগতো প্রথম দিকে যেমন লাগে। আমার বাবার তো 60-এর কোঠা থেকেই পুরো বাঁধানো। এর মাথায় কে ঢুকিয়েছিল ক্যান্সার হতে পারে, ব্যাস। ইতু বলল, চোখের ছানি কাটানো নিয়ে তো সেই 70 বছর থেকে বলা হচ্ছে, তখন মাও বেঁচে, আমারও বিয়ে হয়নি। খালি এক কথা, কটা দিনই বা আর বাঁচব, এই চোখেই আমার চলে যাবে। অতীশ বলল, সেই 70-83-তে গড়ালো। আজকাল এসব অপারেশন কিছু না, 2 ঘন্টা পরে ছেড়ে দেয়। আমায় একবারটি অনুমতি দিলেই নেত্রালয় ব্যবস্থা করে দিতুম, করতে তো দিলেনই না। দীপু বলল, শয্যাশায়ী হয়ে পড়েননি, বেডসোর হয়ে যায়নি, সে শুধু এই পিসিমার জন্যে। 2 ভাই বোনই টুকটুক করতে করতে দুবেলা ছাদে উঠতেন, গাছের পরিচর্যা করতেন। বাবা সোজা সমর্থই গেছেন, নিরামিষ ছাড়া খেতে ভালোবাসতেন না ইদানিং। ইতু বলল, আমরা এলে কিন্তু পিসিমার মাছ মাংস আনানো চাই। অনু বলল, ইতু তোর পিসিমার হাতে সেই আলুর তরকারি মনে আছে, আর নোটে শাকের চচ্চড়ি? ইতু বলল, থাকবে না আবার, মজাটা শোন না। আমি তো আগে শাক টাক খেতুম না, আলুও খুব একটা পছন্দ করতুম না। ওদিকে ভাগলপুরে ওদের বাড়িতে বিহারি বামুন রাঁধে, সে কি জঘন্য ধারণা করতে পারবি না। শুধু অরড় ডাল আর বেগুন চোখা বলে ওদের নিজস্ব একটা রান্না ভালো করত। আমাদের এদিকের রান্না তো কিচ্ছু পারে না। আমার শাশুড়ি তো একবার অ্যাডভোকেট, এসব দিকে হুঁশ খেয়াল নেই। আমি 3 মাস পরে বাড়ি এসে পিসিমার হেসেলে উকি দিয়েছি। পিসিমা বলল, যা খেতে বসবে, যা দিচ্ছি। আমি বললুম, যা যা রেঁধেছ একটু একটু দিও পিসিমা। পিসিমা বলল, নোটে শাকের চচ্চড়ি তুই খাবি? আমি বললুম, জরুর। ওরে দিদি রে, বৌদি রে, সে কি রান্না রে, মুখ ছেড়ে গেল একেবারে। বিকেলবেলা পিসিমা নরম সাদা সাদা পরোটা করে দিল, আর আলুর তরকারি, দম নয় তরকারি, তার কি স্বাদ। অনু বলল, আমার শ্বশুরবাড়িতে তো ফি বছর 1 ঝুড়ি করে খাজা যায়। আমাদের আশপাশে জ্ঞাতি ভাসুর দেওররা থাকে, তাদের ভাগ দিই। এমন হয়েছে পুজোর ষষ্ঠীর দিন থেকে ওরা সব বলতে থাকবে, বৌদি বৌদি, অনিতা এবার পিসিমা খাজা পাঠাবেন তো? এমনি হ্যাংলা। অতীশ বলল, এ আর বেশি কথা কি। দুর্গাপুরে যখন আমার প্রথম পোস্টিং হয়, পিসিমাকে নিয়ে গিয়েছিলাম। সি সুন বিকেম এ পপুলার ফিগার। ছাত্ররা, কলিগরা সব আমাকে যত না চেনে, পিসিমাকে চেনে তার চেয়ে অনেক বেশি। আরে আমার পরিচয় হয়ে গেল পিসিমার ভাইপো। ওই খাজা গজা মালপো আচার আরও কী কী সব আছে তোদের। বেগতিক দেখে একদিন বললুম, পিসিমা
তোমাকে আনলুম আমার খাওয়া দাওয়ার অসুবিধে দূর করবার জন্যে। এদিকে তুমি সারা দুর্গাপুরের খাওয়া দাওয়ার ভার নিয়ে বসে আছো। এরকম রান্না রাঁধলে তো আমাকে পথে বসতে হবে। পিসিমা হেসে বলল, কেন, কেউ খেতে চাইছে? পিয়ার সেন ছিল 1 নম্বরের পেটুক, বুঝলি, ওই ধরেছিল। পিসিমা আমাকে অভয় দিয়ে বললে, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে পিয়ার সেন এসেছে, আর পিসিমা 1 প্লেট রসবড়া নিয়ে বললে, পিনাকি, কদিন ধরে এই বাবা খুব একটা স্বাদ জাগছে তোমাকে নিয়ে। পিয়ার সেন বলল, বলুন পিসিমা, এ ভাইপো আপনার হুকুম তামিল করতে সব সময় হুজুরে হাজির। বলুন, কবার বাজার যেতে হবে? পিসিমা বলল, তা একটু যেতে হবে বাবা। তোমার বাড়িতে আমার হাতে একদিন সবাইকে খাওয়াবো, এই আমার স্বাদ বাবা। পিয়ার সেন পড়েছে এদিকে ফাঁপড়ে, কিন্তু এত ভালোবাসত পিসিমাকে, সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে ধেই ধেই নাচ। আমাকে এতটুকুও খাটতে পর্যন্ত হয়নি। ক্যাম্পাস শুদ্ধ কলিগকে খাইয়েছিল পিসিমার হাতে। ধন্য ধন্য রব চারদিকে। দীপু বলল, পিসিমা তো তাহলে বুদ্ধিও ধরে খুব। আইকিউ টেস্ট করলে নিশ্চয়ই অ্যাবাভ অ্যাভারেজ হবে। অনিশ বলল, তা তো হতেই পারে। মারই তো দেখেছি কি ভীষণ স্মৃতিশক্তি, যে কোনো ঘটনার সাল তারিখ অবিকল বলে দিতে পারত। কবে ইতু কি মজার কথা বলেছিল, রন্টু কোথা থেকে এশিয়াটিক কলেরা নিয়ে এলো, আমার বন্ধুরা আড্ডা মারতে মারতে মাকে কবে কি বলেছিল, সব মা মুখস্থ বলে দিত। সাংঘাতিক মেধা। আমাদের দেশের অনেক বয়স্ক লোকের মধ্যে এটা পাবি। অরিজিনাল ব্রেন পাওয়ারটা যাবে কোথায় বল? তা পিসিমা এখন কোথায়? একটু শুতে পাঠিয়েছি। জোর করে অনু, ইতু বলল। অনিশ বলল, একটা খুব জরুরি কথা আছে, এখনই সেটা সেরে নেওয়া ভালো। জামাইরাও সব থাকলে ভালো হতো। যাক, সে নেই যখন, আমাদের নিজেদের মধ্যেই ব্যাপারটা নিষ্পত্তি হওয়া দরকার। অনিশের গম্ভীর গলা শুনে অনু ঘাবড়ে গিয়ে বলেছিল, অত সিরিয়াস কেন রে দাদা? একটু হাসি মুখে যা বলবি বল না বাবা, তোর রকম দেখে আমার বুক ধরফর করছে। অনিশ গলা খাটো করে বলল, এই এত বড় বাড়িখানাতে পিসিমা এখন একেবারে একা হয়ে গেল, এটা কেউ খেয়াল করেছ? একদম একলা। 73 বছরের একজন বৃদ্ধাকে এইভাবে রাখা ঠিক কি না, তোমরা বলো? দীপু বলল, তাই তো, তাহলে একটা বিশ্বাসী লোক পর্যন্ত নেই। অতীশ বলল, বিশ্বাসী লোকের কথা ছাড়ো, বিশ্বাসী অবিশ্বাসী কোনো লোকের হাতেই এত বড় বাড়ি আর একজন বৃদ্ধাকে ছেড়ে রাখা যায় না। একমাত্র উপায় কেউ সঙ্গে থাকা। অনু, তুই পারবি? অনু বা অনিতা বালিগঞ্জ প্লেসে থাকে, স্বামীর নিজস্ব অডিটার্স ফার্ম, সেটা গড়িয়ার দিকে। বাড়িতে শ্বশুর শাশুড়িও আছেন। অনিতা বলল, আমি যাওয়া আসা করতে পারি, কিন্তু এসে থাকা ইম্পসিবল। আমার শ্বশুরেরও 74 হলো, শাশুড়ির 69। তাদেরও তো আমাকে 24 ঘন্টাই দেখতে হয়। শাম্পি মাম্পি মরণে পড়ে, কত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে ওদের ভর্তি করা। অনিশ বলল, অনুই একমাত্র কলকাতায় থাকে, তারই যখন এসে থাকবার প্রশ্ন উঠছে না, তখন অন্যদের তো কথাই নেই। তাহলে উপায় পিসিমাকেই নিয়ে যাওয়া। আমার দেখ অনিশ্চিত অবস্থা, 3 বছর হয়ে গেল। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বদলি হয়ে যেতে পারি। যেখানেই যাই বড় কোয়ার্টার্স পাবো, সবই ঠিক, কিন্তু আমাকে সবসময় ডেঞ্জার জোনে থাকতে হয়, যেতে হয়। রাইকেই আমি হোস্টেলে রাখি, প্রতিমাকেও অন্যত্র রাখলে ভালো হয়। তার উপর পিসিমার মতন একজন পরনির্ভরশীল বৃদ্ধাকে নিয়ে গেলে আমার কিংবা প্রতিমার 1 সপ্তাহের মধ্যে দুশ্চিন্তায় স্ট্রোক হয়ে যাবে। রন্টু, তুই কি বলিস? অতীশ বলল, তুমি তো জানোই দাদা, 1 মাস দিনেকের মধ্যে আমার জার্মানি যাবার কথা। কিষণকে বোর্ডিংয়ে রেখে শুক্লাকেও নিয়ে যাব ভেবেছি। স্ত্রী অ্যালাউড। এই রকম সুযোগ ওর জীবনে 2বার আসবে না।
পিসিমাকে নিয়ে গেলে তো সেটা সম্ভব নয়। দীপু, তুই তো পারিস। অনু, ইতু দুজনেরই শ্বশুর শাশুড়ি রয়েছেন, অন্যান্য আত্মীয় পরিজনও রয়েছে। তাদের মাঝখানে পিসিমাকে নিয়ে যাওয়াটা ঠিক যুক্তিযুক্ত হবে না। দীপু আমতা আমতা করে বলল, ও নেই, ওর মত না নিয়ে আমি তো কিছুই বলতে পারি না। তাছাড়া ও সাংঘাতিক রাগী মানুষ, এটা আমি লুকোছাপা করি না। তোমাদের জামাই তোমরাই দেখে শুনে বিয়ে দিয়েছ। যেকালে তোমাদের জামাইয়ের পান থেকে চুন খসলে রই রই কাণ্ড হয়, সেকালে তার অনুমতি না নিয়ে পিসিমাকে তার সংসারে নিয়ে যাওয়ার সাহস আমার নেই। তাছাড়া আমি জানি অনুমতি সে দেবে না। বাড়িতে থার্ড পার্সন তার একদমই পছন্দ নয়। অনিশ হতাশ হয়ে বলল, তাহলে? অতীশ বলল, তাহলে একটাই উপায় বাকি রইল। অনেক ভালো ভালো বৃদ্ধাবাসে রয়েছে আজকাল, তারই একটাতে দেখে শুনে দিয়ে দাও। অনিশ বলল, আর বাড়ি? বাড়ি বিক্রি করে আমরা 5 জনে ভাগ করে নেব। শ্রীরামপুরে তো আর কেউ এসে থাকতে আসছে না, আমি দুর্গাপুরেই জমি কিনেছি। বাড়িটা তাহলে আরম্ভ করে দিতে পারি এ বাড়ি বিক্রির টাকাটা পেলে। অনিশ চিন্তিত মুখে বলল, বাড়ি তো সত্যি আমারও দরকার। আমি হয়তো শেষ পর্যন্ত দিল্লিতেই সেটেল করব। টাকাটা পেলে আমারও সুবিধে হয়। তবে 5 ভাগ করে শেষ পর্যন্ত আর কী বা থাকবে? দীপু অনু নীরবে চোখ চাওয়াচাওয়ি করল। দীপু বলল, ভাগ ছেড়ে দেওয়ার কথা যদি বলো, তাহলে তোমাদের জামাইয়ের উপস্থিতি দরকার। অতীশ বলল, বাজে বকিস নে। বাড়ির ভাগ থাকলে তোদেরই থাকবে, জামাইদের তো আর ভাগ নয়। যা বলবার তোরা অনায়াসেই বলতে পারিস। ইতু বলল, শ্বশুর বাড়ির হাত তোলা হয়ে থাকি, 5 ভূতের বাড়ি, ওর পর্যন্ত রোজগারের পাই পয়সা শ্বশুরের হাতে তুলে দিতে হয়। হাতে নিজস্ব টাকা না থাকার কি কষ্ট সে আমিই জানি। অনু বলল, যা বলেছিস, আমারও একই কথা। চাবি শাশুড়ির কাছে, কর্তৃত্ব তার, খাটুনি আমার। কখনো যদি হাত খরচ কিছু দিল তো তার ডেবিট ক্রেডিট দাখিল করো, জার্নাল মেনটেন করো। বাবা। দীপু বলল, দেখো বর্দা মেজদা, ভদ্রেশ্বরের বাড়ি ওদের পৈতৃক, 7 ভাইয়ের ভাগ। বুঝতেই পারছো কি অবস্থা। 3 ভাই বাইরে থাকে, 4 ভাই ভদ্রাসন কামড়ে পড়ে আছে। এদিকে এলেও তো বরাবর আমি বাবার কাছেই উঠি। শ্বশুরবাড়ির ভাগ পেয়ে তাতে জমি কিনে বাড়ি তুলতে হলে আমাকে 1 জন্ম ঘুরে আসতে হবে। এ বাড়ির ভাগের টাকাটা পাই তো আসানসোলে হোক, ভদ্রেশ্বরে হোক, যেখানে হোক একটা মাথা গোজার আস্তানা করার কথা ভাবতেই পারি। অনিশ বলল, ঠিক আছে, দেরি আছে, তবে ওই কথাই রইল। সবাই বৃদ্ধাবাসের খোঁজ করতে শুরু করো। আমি আর দিন সাথে কাছি, এরই মধ্যে যা হয় ব্যবস্থা করতে হবে। এই সময় দরজায় শব্দ হলো। পিসিমার কদমফুল মাথাটি দেখা গেল। তিনি দরজাটা হাট করে খুলে দিয়ে বললেন, দিনু, আয় বাবা, এখানে আমার চাঁদের হাট বসেছে। বড় বৌমা, ধন আমার। দিনু ট্রে থেকে চাগুলো সব ঢেলে ঢেলে তুলে তুলে দাও তো মা। প্রতিমা, ইতু দুজনেই উঠে পড়ল। প্রতিমা চা ঢালছে আর ইতু কাপগুলো এগিয়ে দিচ্ছে। দিতে দিতে ইতু বলল, এ কি পিসিমা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, এসব কী কাণ্ড! পান্তুয়া দুপুরের অত খাওয়ার পর? পিসিমা বললেন, তুই থাম তো মুখ পুরি। লুচির ফোসকা ছিঁড়ে ছিঁড়ে তুই মরার দরা হয়ে থাকবি তো থাক। দুপুরে গাইগোত্তর সব খাইয়ে তোরা কতটুকু দাঁতে কেটেছিস যেন আমি দেখিনি। ঠাকুরকে সব মাছ কালিয়া দিতে দিইনি। এখন সব খা, গরম গরম ভালো করে খা। মন্টু, খবরদার না বলবি না। মেজ বৌমা, তুমি রন্টু ধনকে জোর করে খাইয়ে দাও তো। তুমি বললে কেমন না খায় দেখি। দীপু, মানিক, ছেলের দৌড়াতে দুপুরে কিচ্ছু খাওনি মা, আমি দেখেছি। অনু বলল, আমায় ধন, মানিক কিচ্ছু বললে না পিসিমা, খেতেও বললে না। আমি খাবো না, যাও। গেঁয়ো যোগী ভিক পায় না। পিসিমা এক মুখ হেসে বললেন, তোকে যে আমি কোলে বসিয়ে খাইয়ে দেবো মা, তোর যে আলাদা খাতির।
শিব ঠাকুরের তো লক্ষ্মী সরস্বতী আছেই, কিন্তু তার একদম নিজস্ব কন্যাটি যে তার মা মনসা, তার জায়গা যে শিবের একবারে কোলে কাঁখে। সত্যি, অনু হবার সময় তার মা যায় হয়েছিলেন। অনেক দিন খাওয়ানো দাওয়ানো তো দূরের কথা, একটু কোলে করাও তার বারণ ছিল। অনুকে পিসিমাই একরকম বড় করেছেন। শুক্লা বলল, পিসিমা বসুন না, এই যে মোড়াটাতে বসুন। তা বসবো বই কি। পিসিমা বললেন, এমন জমজমে আনন্দমেলা বসেছে, দেখব না? দুটো চোখ ভগবান এখনো রেখেছেন, তা দেখে সাত পূর্ণ করি। অতীশ বলল, বাবার শ্রাদ্ধের নিয়মভঙ্গ উপলক্ষে এই জমায়েত, একে তুমি আনন্দমেলা বলছো পিসিমা? বলবো না তো কি, দাদা নিজেও তো ওপর থেকে দেখে দেখে ঠিক এই কথাই বলছে রে। বৌদির সঙ্গে হাসতে হাসতে বলছে, আমরা না বলে যে তোরা একত্তর হোস না বাবা, সে বেশ গেছে। ভগবান করুন আমিও যেন এমনি যেতে পারি, তখনও তোরা এমনি মেলা বসাবি, আমোদ আহ্লাদ করবি, খুনসুটি করবি। পিসিমা আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছলেন। দিন তিনেক পরে খোঁজ খবর করে অতি শেষে অনিশকে বলল, দাদা, একটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। কেন রে? বৃদ্ধাবাস ইজ অলরাইট, কিন্তু ভালোগুলো সবই মেশ মোটা টাকা চায়। কয়েকটা তো আবার প্রথমেই থোক টাকা জমা রাখতে বলেছিলে। তুই মিশনারিগুলোতে খোঁজ করেছিলি? করেছি, কিন্তু পিসিমার স্ট্রিক্ট ব্রাহ্মণিজম জানিস তো। মিশনারি প্রতিষ্ঠানে রাখলে শেষে অন্নজল না ত্যাগ করে। ভাবালে। অনিশ চিন্তিত মুখে বলল, দেখি আমার সোর্সগুলো ট্যাপ করে দেখি। শেষে অনুর বর রঞ্জু আনলো একটা সেবামূলক প্রতিষ্ঠানের। পরিচালনা ও ব্যবস্থাপনা পুরোপুরি হিন্দু, তবে সব জাতের বৃদ্ধ বৃদ্ধাই তারা রাখে, একেবারে বিনা পয়সায়। জায়গাটা শিয়ালদা লাইনে। একদিন অনিশ, অতীশ, রঞ্জিতকে নিয়ে খোঁজখবর নিয়ে এলো। ভালোই মনে হচ্ছে। বহু বড় বড় লোকের গোপন ডোনেশন আছে, ওরা কিছু নেয় না। নেহাত পিড়াপিড়ি করলে হয়তো ডোনেশন কিছু নিতে পারে। পিসিমার কাছে তারপর ভাঙা হলো কথাটা। দীপু বলল, পিসিমা, তুমি এখন কি করবে? কিসের কি রে? না মানে কোথায় থাকবে, কিভাবে, সে কথা কিছু কি ভেবেছ? ছেলেমেয়েরা সবাই উপস্থিত। পিসিমা অবাক চোখে দেখে বললেন, একটা নয়, দুটো নয়, পাঁচটা ছেলে মেয়ে আমার। 73 বছর বয়সে আমার ভাবনা আমি ভাবব? ছেলে মেয়ে সবাই চুপ করে রয়েছে। অতিশী শেষে বলল, ঠিক আছে, তোমার ভাবনা আমরা ভাববো তো? ভাবতে দিচ্ছ তো তাহলে? শোনো, তবে তোমার জন্য শ্যামনগরে একটা খুব ভালো প্রতিষ্ঠান দেখা হয়েছে, তুমি সেখানেই থাকবে। ওরাই তোমার দেখাশোনা করবে। আমরা যে যখন পারি মাঝে মধ্যেই যাব, দেখে আসব। হিন্দুদের জায়গা পুরোপুরি, কেরেস্তান টান লেচ্ছ ব্যাপার নয়, তুমি নিজের মতোই থাকতে পারবে। পিসিমা অবাক হয়ে তাকিয়েছিলেন। বিস্ময় তার মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। ভ্যাবলা মুখে তিনি বললেন, প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান আবার কি করবে রন্টু? এ বাড়িতে এই ড্যাশগলে আমি থাকতে পারবো না। বাড়িটার নাম গ্রেসডেল। পিসিমা বরাবর উল্টোপাল্টা বলে এসেছেন। এই উল্টোপাল্টা নামটাই তার প্রাণাধিক প্রিয়। অপ্রস্তুত মুখে অতীশ বলল, থাকতে পারবে না কেন? কিন্তু এখানে কে তোমার দেখাশোনা করবে বলো? সেটাই তো হচ্ছে মুশকিল। বয়সটা তো তোমার বাড়ছে না কমছে? এত বড় বাড়ি, দেখাশোনা পরিচ্ছন্ন রাখা চারটিখানি কথা নাকি? সেরকম বিশ্বাসী লোকই বা কোথায়? কেন রন্টু? দিনু রইল, তোরা মাস গেলে 200-100 যে যা পারিস দিতিস, বাবা থাকতে যেমন দিচ্ছিলি। আমার তাতেই হতো, ভেসে যেত। তোরা এদিকে এলে সব আমার কাছে আসবি, খাবি, থাকবি। তারপর তোমার অসুখ বিসুখ করলে আমার কিচ্ছু হবে না ধন, ভগবানের আশীর্বাদে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব। দিনুও রইল। দিনুকে আমরা অতটা বিশ্বাস বা নির্ভর করতে পারছি না পিসিমা।
ফসল কাটার সময় হলেই তো দেশে চলে যায়, 2-3 মাস বেপাত্তা। শেষকালে দেখবে বাড়ি জবরদখল হয়ে যাবে, ওই দিনই সাহায্য করবে তাদের। তাহলে তাহলে যা বললুম, খুব সুন্দর জায়গায় থাকবে তুমি। আমি জার্মানি থেকে ফিরে তোমায় নিয়ে যাব যখন। দাদাও সুবিধা হলে দাদা নিয়ে যাবে। আপাতত তো এছাড়া অন্য উপায় দেখছি না। পিসিমা কিছু বললেন না। অতীশেরও কাজ ছিল, বেরিয়ে গেল। বাইরে বাড়ির দালাল। ওদিকে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে মিউটেশনের জন্যে কী কী করা দরকার। সবই তো এই কদিনের মধ্যে। প্রতিমা রায়কে নিয়ে পাড়া বেড়াতে বেরিয়েছে। তার মেয়ের মাথায় ঈষৎ সোনালি চুল, টকটকে রং, সুন্দরী না হলেও জৌলুসোলা চেহারা। সে মিরান্ডা হাউসে পড়ে। শ্রাদ্ধ উপলক্ষে এসে সেই ছোট্ট এতটুকু রায়কে এত বড় এত সুন্দর দেখে পাড়ার অনেকেই মুগ্ধ। তাদেরই অনুরোধে এই সামাজিক নিয়ম রক্ষা। শুক্লা কিছুক্ষণ বসেছিল। হঠাৎ মনে হলো কিষাণকে অনেকক্ষণ দেখেনি। কে জানে, বুবলু দুরন্ত ছেলে, তার সঙ্গে মিলে কি বদবুদ্ধি করছে। সে কিষাণটা কোথায় গেল? বলতে বলতে উঠে গেল। দীপু বসে বসে নখ খুঁটছিল। 3 মনে সামান্য আগে পরে পিসিমার ঘর থেকে সন্তর্পণে বেরিয়ে গেল। পিসিমা ছোট মোড়ার ওপর বসেই রইলেন। তার মুখের ওপর দিয়েই সন্ধে গড়ালো, রাত হলো। কয়েক ঘন্টার ব্যবধানে পিসিমার বয়স 10টি বছর বেড়ে গেল। শৈশাবুত শেষ হলে দীপিকা বলল, আচ্ছা মাতাজি, আপনাদের ভিজিটিং ডে বা আওয়ারগুলো আমাদের একটু বলে দেবেন, নোট করে নিই। মাতাজি মুখ তুলে বললেন, দেখুন, আপনারা একটু ভুল করছেন। এখানে যারা আসেন তাদের 3 কুলে কেউ নেই দেখাশোনা করার বা আর্থিক দায়িত্ব বহন করার। কাজে আমাদের ওসব ভিজিটিং আওয়ার টাওয়ার নেই। অনিতা হাঁ করে বলল, ভিজিটিং আওয়ার নেই? না, আপন বলতে যাদের কেউ নেই তাদেরই একমাত্র এখানে রাখা হয়। অনিতা সামলে নিয়ে বলল, তা অবশ্যই সত্যি দিদি। পিসিমার তো যাকে বলে আপন, মানে তেমন কেউ নেই। ছেলে না, মেয়ে না, নাতনাতনি কেউ না। দীপু বলল, আমরা তো যাকে বলে নিষ্পর, পরস্যপর। পিসিমা তো আবার বাবার শতাতো বোন, জানিস তো। ইতু বলল, মা বেঁচে থাকতে আমরা কেউ জানতেই পারিনি কথাটা। অনু বলল, মায়ের বাহাদুরি আছে, হাজার হোক পরের বাড়ির মেয়ে তো। দীপু বলল, বাবারও বাহাদুরি। এইখানেই এই কাহিনী শেষ হয়ে যেতে পারত। হওয়ারই কথা ছিল, কিন্তু হলো না। একদিন গভীর রাত্রিরে ঘুমোতে ঘুমোতে দীপু হাউ হাউ করে কেঁদে উঠল। শব্দে জেগে উঠেছে অসমঞ্জ, তার রাগী স্বামী, ওদিকে দামাল ছেলেও। অসমঞ্জ বললে, আরে মাঝরাত্রিরে এমন মরা কান্না জ্বললে কেন? হয়েছেটা কি? দীপু বাচ্চা মেয়ের মতন কাঁদছে আর বলছে, পিসিমাকে তুমি আমার কাছে থাকতে দেবে কি না বলো, আগে বলো। আমি সারাটা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। অনু হবার পর আমি খেতুম না পিসিমা খাইয়ে না দিলে। পিসিমার বুকে হাত রেখে মা মনে করে ঘুমোতুম। সেই পিসিমাকে, উফ ওগো, পিসিমা না থাকলে আমি মরে যেতুম, পুয়ে পাওয়া হয়ে গিয়েছিলাম। তুমি আমায় পেতেই না, অন্য কোনো রাক্ষসী এসে তোমার সংসার সাজাতো। অসমঞ্জ বললে, মাঝরাত্রিরে তুমি এ কি আরম্ভ করলে? পিসিমাকে তুমি তোমার কাছে এনে রাখতে চাও, এই কথা তো আগে বলনি। বলবো কি? তোমার যা মেজাজ, তোমাকে আমি হিটলারের চেয়েও কম ভয় পাই। তাহলে আর আমায় বলা কেন? পিসিমা এলে তো চমৎকার হয়। রান্না বান্নায় তিনি তো একাই 100। যাও যাও, নিয়ে এসো কে। রোজ রোজ আমায় নুন কম মিষ্টি বেশি আজসে তো খেতে হবে না। এই জন্যে এত কান্না? যদি তোমার মা কিছু বলেন, বলবেন তো ভদ্রেশ্বরে। এখানে তো সে কথা আমাদের কানে আসছে না। আর বলবেন আমার মা বলবেন, সে আমি বুঝবো। উফ, তোমরা মেয়েরা না 1 নম্বরের কুচুটে। কুচুটে নয় গো, কুচুটে নয়, ভীতু ভীতু। আচ্ছা তাই তো তাই, এখন ঘুমোও দেখি।
স্টেশনে অনুর সঙ্গে দেখা হয়ে গেল দীপুর। এখন ওদের 5 জনের কাছে এই শ্রীরামপুরের বাড়ির চাবি ভেতরের কোলাপসেবল গেটের, বাইরের দরজার চাবি দিনুর কাছে। যতদিন না বাড়ি বিক্রি বাটা হয় সেই কেয়ারটেকার। অনু অবাক হয়ে বলল, দিদি তুই? দীপু বলল, অনু তুই? অনুর চোখ ছলছল করছে। বলল, কাল রাতে স্বপ্ন দেখছি একটা খুব রোগা খেতে না পাওয়া বেড়াল ছানা, তাকে শাম্পি পাঁচিলের ওপাশে ফেলে দিচ্ছে। হঠাৎ বেড়ালটা মিউ করে ডেকে উঠল করুণ স্বরে। তারপরেই দেখলুম সেটা বেড়াল নয়, পিসিমা। দিদিরে, আমি পিসিমাকে বৃদ্ধাবাসে ফেলে রেখে আসতে পারবো না। ভগবান তাহলে কখনো আমাকে মাফ করবেন না। মায়ের সূতিকার সময় পিসিমাই তো আমাকে বাঁচিয়েছে। পিসিমাই আমার আসল মা। অনু কেঁদে ফেলল। 2 বোনে এক রিকশায় মনের কথা বলা বলি করতে করতে বাড়ি চলল। দীপু বলল, তোর অসমঞ্জতাকে আমি সত্যি বলেছি অনু। এতদিন শুধু ভয় করেই এসেছি, মারাত্মক ভয়। মোজায় রিপু নেই, ছুঁড়ে ফেলে দিল। ডালে নুন নেই, ছুঁড়ে ফেলে দিল। বুবলের স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল, আসতে দেরি হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপরে, সেই লোক আজ এই প্রথম ওকে শ্রদ্ধা করলুম, ভালোবাসলুম বলতে পারিস। অনু বলল, অনেক ভেবে ঠিক করলুম, যতদিন না বাড়ি বিক্রি হয় আমি এসে থাকব। দেখ, এতদিন আমি শাশুড়ির ছেলেকে দেখেছি, কিছুদিন উনি আমার মেয়েকে দেখুন। শাম্পি মাম্পি শুক্রবার রাতে এ বাড়ি চলে আসবে, রবিবার রাত্রে আবার বাবার সঙ্গে বাড়ি চলে যাবে। ওদেরও একটু আধটু আত্মনির্ভরশীল হওয়া ভালো। এইটা তো হলো। তারপর বাড়ি বিক্রি হলে আমার ভাগটা দিয়ে আমি পিসিমাকে আমার বাড়ির খুব কাছে একটা মাদ্রাজি পরিবারে পেইং গেস্ট রাখবো। পেইং গেস্ট মানে মেজানিন ঘর, একটু রান্নাঘর বাথরুম ওরা দেয়। পিসিমা নিজের রান্না নিজেই করে নেবে। পিসিমার সুন্দর কুলিয়ে যাবে। আমি তো সবসময় দেখাশোনা করতে পারবই। শ্রীরামপুরের বাড়ি দরজা খুলে দিল অতীশ স্বয়ং। খুলেই অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, তোরা জয়া বিজয়া কোত্থেকে? মেজদা তুই? আরে আর বলিস নি, দুর্গাপুরে পৌঁছে থেকেই শুক্লা গুম হয়ে আছে। কাল মহা কান্নাকাটি জুড়ে দিল। বলে আমি জার্মানি যাব না, ভাগ্যে থাকলে আমার হবে, না থাকলে নাইবা হলো। আমি অমন ফরেন হ্যাংলা নই, তুমি ঘুরে এসো। পিসিমার কিষানকে নিয়ে আমি থাকবো এখানে। তারপরে আরেক কাণ্ড। কি কাণ্ড? আয় ভেতরে আয়, দেখাচ্ছি। ভেতরে যেতে যেতে অনিশ চেঁচিয়ে বলল, দিনু ভালো করে কাঁচা তেজপাতা ভিজিয়ে চা কর, একটা তরকারি কিছু চড়িয়ে দে, দিদিরা 2 জন এসেছে। দিনু এসে বলল, টাকা দিন কিছু, বাজার আনি। কেরোসিনেও তো ভাড়ে মা ভবানি, সেও কিনতে হবে। দুম করে লোডশেডিং হয়ে গেল। উঠোনে শ্যাওলা, তুলসী গাছটা বিরাট ঝাড় হয়ে উঠেছে। তাকে আর ঠাকুর দেবতা মনে হচ্ছে না, মনে হচ্ছে উড়নচণ্ডী রাক্ষসী। অতীশ বলল, সাবধানে বাথরুমে যাস দীপু, উঠোনটা একবারে। আমি তো পড়ে গিয়ে যা কেলো, উফ। দিনু বলল, পিসিমা থাকলে এসব কিছু ভাবতে হতো না দাদা। অন্নপূর্ণার ভাণ্ডার, বাড়িতে লক্ষ্মী অষ্টপ্রহর জল করছেন। শ্যাওলা উঠোন, আধার বাড়ি, এ আমি আমার জন্মে কখনো দেখিনি কো। অতীশ ধমক দিয়ে বলল, যা যা তাড়াতাড়ি ব্যবস্থা কর, বেশি আর লেকচার দিসনি। তোর আবার জন্ম, এ বাড়ি তো কদিন আছিস, 5 বছর না 7 বছর? দিনু বলল, যাহা 5 তাহাই 7, ধরুন না গিয়ে দাবাবু। আলো এলে একটা টেলিগ্রাম আর একটা QMS লেখা অন্তর্দেশীয় পত্র অতীশ 2 বোনের হাতে তুলে দিল। টেলিগ্রামটা অনিশের, অতীশের দুর্গাপুরের ঠিকানায় করা। am transferred to Delhi, Saint Pishima, served by the next রাজধানী, awaiting information, দাদা। ইঁদুর চিঠিটাও দুর্গাপুরের ঠিকানায়, লিখেছে অতীশ শুক্লাকে। প্রিয় মেজদা মেজ বৌদি, পিসিমাকে বৃদ্ধাবাসে পাঠাবার প্রস্তাবটা আমাদের গোড়ার থেকেই ভালো লাগেনি, কিন্তু আমি একে সবার ছোট, তারপরে শ্বশুরবাড়িতে পরিজনও অনেক। তোমাদের জামাই একে মুখচোরা, তাই সেও বাড়িতে সবার ছোট। আমার পক্ষে পিসিমার কোনো ব্যবস্থা করা নিতান্তই অসম্ভব। কিন্তু যখন থেকে শুনছি পিসিমাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে দেখতে যাবার পর্যন্ত অনুমতি দেয় না, তখন থেকেই আমার প্রাণ কাঁদছে। এখানে এসে তোমাদের জামাইয়ের সঙ্গে অনেক আলোচনার পর একটা লিগ্যাল পয়েন্ট আবিষ্কার করলুম। পিসিমা বাবার সৎ বোন হলেও একই বাবার সন্তান, এবং শ্রীরামপুরের গ্রেসডেল বাড়ি
বাবা একটু একটু বাড়ালেও ঠাকুরদারি করা। সেই হিসাবে বাড়ির অর্ধভাগ পিসিমার প্রাপ্য হয়। বাকি অর্ধভাগকে 5 ভাগ করে আমরা 5 ভাই বোন নিতে পারি। সেক্ষেত্রে পিসিমাকে আমরা যতটা অসহায় মনে করছি ততটা তিনি নন। বাড়ি বেচে বোধহয় পিসিমাকে তার প্রাপ্য টাকায় একটা যথার্থ ভালো প্রতিষ্ঠানে রাখুক, যেখানে আমরা তাকে দেখতে যেতে পারবো এবং প্রয়োজন হলে নিজেদের কাছে এনে রাখতে পারবো। আর তা যদি না হয়, পিসিমা অবলা বলে যদি তাকে তোমরা বঞ্চিতই করো, তাহলে আমার ভাগটা আমি দিয়ে দিচ্ছি। তা দিয়েও পিসিমার অনুরূপ ব্যবস্থা হতে পারে। 7 কাঠার কাছে ভদ্রাসন আমাদের। 5 ভাগের 1 ভাগ তো লাখখানেক টাকা হবেই। ভালোবাসা যেন। ইতি তোমাদের ইতু। চিঠিটা পড়া হয়ে গেলে দীপু বলল, সত্যিই তো মেজদা, আজকালকার আইনে পিসিমারও তো একটা ভাগ থাকার কথা। এটা তো আমাদের কারো মনে হয়নি। তোর হয়েছিল? অতীশ বলল, অনেস্টলি বলছি দীপু, হয়নি। বহু রাত পর্যন্ত 3 জনের পরামর্শ হলো। মাঝে দিনু দোকান থেকে অখাদ্য রুটি তরকা এনে দিল। কেরোসিন পাওয়া যায়নি। 4 জনের রান্নায় দিনুর খুব একটা উৎসাহও দেখা গেল না। শেষ পর্যন্ত ঠিক হলো অবিলম্বে পিসিমাকে আশা নিকেতন থেকে নিয়ে আসা। শ্রীরামপুরের বাড়ি বিক্রির চেষ্টা আপাতত বন্ধ থাক। পিসিমা যতদিন আছেন বাড়ি ভোগ করুন। দিনু থাকবে, দরকার হলে আরেকটি লোকও রাখা হবে ঠিকই। অনু দেখাশোনা করবে, শনি রবিবার এসে থাকবে। পরে পিসিমার মৃত্যু হলে যা হয় ব্যবস্থা তখন দেখা যাবে। পরদিন সকালে 3 ভাই বোন নতুন ব্যবস্থার কথা জানিয়ে অনিশ এবং ইতুকে টেলিগ্রাম করে শিয়ালদা চলল। ট্রেন চলেছে। 3 ভাই বোন অধৈর্য হয়ে স্টেশনের নাম পড়ছে। অতীশ বলল, দেখ, সত্যি আমাদের অ্যাকচুয়ালি বাবা মা আর পিসিমাতে কোনো তফাৎ নেই। মা বাবা কোনোদিনও করেনি। দীপু বলল, একটু লেটে বুঝলি মেজদা, পিসিমার মধ্যে আমরা বাবার রক্ত আর মায়ের স্নেহ পেয়েছিলাম। অনু বলল, মা কিভাবে দিদিমণি বলে ডাকত, সেই ডাকটা তোর মনে আছে? বাল বিধবা বলে বাবা মা যেন সমস্ত শক্তি দিয়ে পিসিমাকে আগলে ডাকত। দীপু বলল, আমি আগের বার বাবাকে বলতে শুনেছি, রুচি তুই আমার আগে যাস। পিসিমা বলছে, অমন কথাও বলো না দাদা, তুমি আগে যাও, পরে আমি আসছি। আমি গেলে তোমায় দেখবে কে? আমি গেলেই বা তোকে কে দেখবে শুনি? বাবা বলল। পিসিমা বলল, আমার কথা ছেড়ে দাও, একটু এই এতটুকুটি হলেও মেয়ে মানুষের ভেসে যায়। আশা নিকেতনে এখন যিনি তত্ত্বাবধানে রয়েছেন সেই মাতাজি আগের জন নন। হঠাৎ দেখলে বোঝা যায় না। সে একই রকম সাদা কাপড়, কানের পাশ দিয়ে ঘোমটা দিয়ে পরা। সব কথা মন দিয়ে শুনে তিনি বললেন, দেখুন, আপনারা খুব ভুল আর খুব অন্যায় করেছেন। আমাদের এখানে আত্মীয় পরিজনহীন মানুষ ছাড়া নেওয়া হয় না। সমাজের নিয়ম হলো পরস্পর পরস্পরকে দেখা। যার দেখবার লোক আছে তিনি কেন দাতব্য প্রতিষ্ঠানে আসবেন? তার দেখাশোনা যেমন করেই হোক তার নিকটজনদের নৈতিক দায়িত্ব। কেন আপনারা রেখেছিলেন ওকে? বিপদটা কি জানেন? সারা ভারতে ছড়িয়ে আছে আমাদের প্রতিষ্ঠান। শুধু বৃদ্ধ বৃদ্ধা নয়, সব অর্থে অনাথ যারা, তাদেরই ব্যবস্থা এখানে করা হয় আমাদের সাধ্য মতো। প্রত্যেককে কিছুটা শ্রমও দিতে হয়। আবাসিকদের আমরা দীর্ঘদিন এক জায়গায় রাখি না, কয়েক মাস অন্তর অন্তর স্থান বদল করাই। এই আমাদের নিয়ম। এবং তাদের কোনো ঠিকানা নিই না, নাম নিই না। একটা নম্বরের পাশে এখানে তাদের নতুন নামকরণ হয়, পুরনো পরিচয় মুছে ফেলে যাতে তারা নতুন জীবন লাভ করতে পারেন, তারই চেষ্টা করি। তবে আমার যতদূর মনে পড়ছে সম্প্রতি এখান থেকে কোনো রকম স্থান বদল হয়নি। আপনাদের দেওয়া এই রুচিশীলা ভট্টাচার্য নাম আমরা ভিতরে গিয়ে বলতে পারবো না। আমাদের নাম আলো, সলিল, বন্যী, বরুণ, পবন, আগুন, এইসব। এদের মধ্যে কে যে রুচি দেবী তা তো জানি না, জানাতেও পারি না। অনুকে কাঁদতে দেখে মাতাজি বললেন, ঠিক আছে, আপনাদের জন্য আমি একটা কাজ করছি। এ ঘরে আপনারা বসুন, ঘরটা আমি অন্ধকার করে দিচ্ছি। ওদিকের চৌকো জানালাটা দেখছেন তো, ওর পিছনে দালান। ওই দালান দিয়ে আমি মহিলা আবাসিকদের পাশ করাবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে আপনারা গুনবেন, ঠিক জনকে চিনে নেবেন। তারপরে আমি ওকে আনিয়ে দেবার ব্যবস্থা করছি। বাইরের জানালাগুলো বন্ধ করে দিলেন মাতাজি। ভিতরের জানালাটা খুলে দিয়ে চলে গেলেন।
একটু পরেই জানালার ওপাশে আইডেন্টিটি প্যারেড শুরু হলো। প্রথমজন মাথার চুল কদম ছাঁট, সাদা কালো, মুখ ঈষৎ কুঁচকানো, না কালো না ফর্সা। দ্বিতীয়জন মাথার চুল ঘাড় অবধি সাদা কালো, কুঁচকানো মুখ, না কালো না ফর্সা। তৃতীয়জন মাথার চুল কদম ছাঁট, সাদা, কুঁচকানো মুখ, না ফর্সা না কালো। এইভাবে 13 জন হয়ে গেল। শোভাযাত্রা থামল। একটু পরে মাতাজি ঘরে ঢুকে বললেন, দেখছেন, বলুন কোনজন? দীপু বলল, কে আবার? প্রথমজন। অতীশ বলল, যা, তৃতীয়জন, চুলগুলো একেবারে পেকে গেছে বলে বুঝতে পারিসনি। অনু বলল, আমি শিওর পঞ্চমজন। মাতাজি বললেন, সে কি, আপনাদের আপনজন পিসিমা বলছেন চিনতে পারছেন না? আচ্ছা, আমি এই 3 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করে আসছি তিনি রুচিশীলা দেবী কিনা। যদিও আবার বলছি, এটা কিন্তু আমাদের নিয়ম নয়। 5 মিনিট পরে ফিরে এসে মাতাজি বললেন, ওদের কারোর নামই রুচিশীলা নয়। প্রথমজনের নাম জানকীবাই, উনি বিহারি। তৃতীয়জন ফতিমা বেগম, বুঝতেই পারছেন, বাঙালি মুসলমান। আর পঞ্চমজনের নাম শুদ্ধ বুড়িয়া। ও একটি ভিখারি বস্তিতে থাকতো, কখনো নামকরণ হয়নি, হয়ে থাকলেও ভুলে গেছে। ওকে আমরা ধরিত্রী বলে ডাকি। আপনারা এক কাজ করুন, আপনাদের পিসিমার একটা সাম্প্রতিক ফটো, তার চেহারার সঠিক বর্ণনা আর কিছু আইডেন্টিফাইং মার্ক দিন, তারপর দেখছি কি করা যায়। তখন অতীশ, দীপু ও অনু নিজেদের মধ্যে অনেক আলোচনা করে দেখল, গত 10 বছরে কোথাও কোনো উপলক্ষে পিসিমার কোনো ফটো তোলা হয়নি। এবং তাদের পিসিমা খুব রোগাও না, কালোও না, ফর্সাও না, চুল পুরোপুরি পাকাও না, আবার পুরো কাঁচাও না। দাঁত যে সব গোটা তাও না, আবার সব যে পড়ে গেছে তাও নয়। তিনি খুব বুড়োও নন, আবার কম বুড়োও নন। আসলে তার কোনো পরিচয় চিহ্ন নেই। তিনি আসলে শুধুই একজন পিসিমা, অগণ্য পিসিমার মধ্যে একজন। কারো মা নয়, বাবা নয়, শুধুমাত্র পিসিমা। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।